আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আরকি, তারা জানেন যে আমি প্রতি শুক্র এবং শনিবারে এই বাংলা এবং ইংলিশের উপরে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার উপরে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমি সমাসের ক্লাস 1 একবার নিয়েছিলাম এই গত সপ্তাহে। তো সেই যে পর্যন্ত আমি গিয়েছিলাম তারপর থেকেই আমি শুরু করতেছি। যারা আপনারা দেখেছেন তারা আশা করি সহজেই ধরতে পারবেন। তো আপনারা যারা দেখেননি তারা আশা করি ওটা দেখে নিবেন এবং তারপরে এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই সমাসের বাকি অংশটুকু বুঝে যাবেন। তো আমি আগের দিন তৎপুরুষ সমাস পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে বহুব্রীহি সমাস থেকে। তো আপনারা সবাই একটু খেয়াল করেন। দেখুন বহুব্রীহি সমাস কাকে বলে? এটা হচ্ছে যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় বা অন্য কোনো অর্থ নতুন অর্থ বোঝায় তাকেই বলা হয় বহুব্রীহি সমাস। তার মানে আপনি ওই যে বলে না কানাকানি, লাঠালাঠি, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু মনে করি যে মনে হয় লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সেটা লাঠালাঠি। আবার ধরেন আপনারা যে মনে করি কানে কানে যে কথা সেটা হচ্ছে কানাকানি, কিন্তু বিষয়টা কিন্তু তা না। আপনারা যদি একটু অর্থগুলোর দিকে তাকান তাহলে দেখবেন এটা সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। তো এই জন্যই এগুলো বহুব্রীহি সমাস। এখন বিভিন্ন প্রকারের বহুব্রীহি সমাসের মধ্যে আমরা একটু যাবো। সবার আগে খেয়াল করেন তা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, বা এটাকে কেমন বহুব্রীহি বলে? ধরেন আপনি যদি এমন বলেন যে পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য, এই ধরনের যদি কোনো বহুব্রীহি সমাস হয়ে থাকে সেটাই হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আমি একটু লিখে আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন সমানাধিকরণ কোনগুলা। খেয়াল করেন তা হচ্ছে পূর্বপদে দেখেন পূর্বপদে বিশেষণ আর পরপদে বিশেষ্য, এরকম যদি কখনো থাকে সেটাই হচ্ছে এই সমানাধিকরণ বহুব্রীহি। আমি যদি উদাহরণটা একটু দিই তাহলে আপনারা সহজে ধরতে পারবেন। যেমন আমি যদি এভাবে বলি নীল কণ্ঠ যার, খেয়াল করছেন এটাই হচ্ছে সেই নীলকণ্ঠ। তার মানে একটু যদি তাকান দেখলে বুঝতে পারবেন এই নীল, একটু খেয়াল করেন এটা কিন্তু রং, এটা কিন্তু বিশেষণকে বোঝাচ্ছে। আর যার এটা কিন্তু ব্যক্তি পরপদ, তো সেক্ষেত্রে এটা বিশেষ্য দেখেন এই যে, আর এই যে বিশেষণ। এরকম যদি কখনো থাকে সেই নীলকণ্ঠ সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। বুঝতে পেরেছেন? আশা এটা এটা সহজ, না বোঝার কিছু নাই। এবার আসেন ব্যতিকরণ বহুব্রীহি। দেখুন ব্যতিকরণ বহুব্রীহি হচ্ছে এরকম পূর্ব ও পর উভয় পদই বিশেষ্য। বুঝতে পেরেছেন? আবারও বলি পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য, সেটা হচ্ছে ব্যতিকরণ বহুব্রীহি। আমি একটু ব্যতিকরণ বহুব্রীহিতে যাই। এটা ছিল বহুব্রীহির 1 নম্বরটা। আমি একটু এখানে এটা লিখলাম না বহুব্রীহি, আপনারা সহজে বুঝতে পারবেন। আচ্ছা এখানে আসি ব্যতিকরণ। তো দেখেন ব্যতিকরণ লিখলাম, আমি আর বহুব্রীহি লিখলাম না। সেক্ষেত্রে পূর্ব পদ প্লাস পরপদ দুটোই বিশেষ্য, এরকম যদি হয় তাহলে এই হবে ব্যতিকরণ বহুব্রীহি। যেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেমন আমি যদি এরকম বলি বিনা পানিতে যান, এটা কি বলা হয়? বিনা পানি। বুঝতে পেরেছেন? তার মানে একটু দেখেন এই যে বিনা এটা কিন্তু বিশেষ্য, আবার যার এটাও কিন্তু বিশেষ্য। এরকম যদি কখনো থাকে সেটা হচ্ছে সমানাধিকরণ ব্যতিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ আর ব্যতিকরণের মধ্যে মূল তফাৎ হচ্ছে কি, এইটাই থাকবে বিশেষণ প্রথমটা, পরে একটা বিশেষ্য, আর এটা কিন্তু দুইটাই হচ্ছে বিশেষ্য পদ। এই কারণে এটা ব্যতিকরণ বহুব্রীহি। এই দুটো তফাৎ হচ্ছে এখানে। এবার আসেন মধ্যপদলোপী বহুব্রীহি। দেখুন এটা খুবই সহজ। ওই যে মধ্যপদলোপী কর্মধারা যখন বুঝিয়েছিলাম সেই যে বিষয়টা, সেইটা আর এই মধ্যপদলোপী বহুব্রীহি একই জিনিস। মানে মাঝখান থেকে পদটা লোপ পাচ্ছে এবং বহুব্রীহি সমাস হচ্ছে। তো একটু খেয়াল করেন এটা কেমন। যেমন গোপ খেজুরে, যদি বলি গোপ খেজুরে পড়ে থাকলেও খায় না যে, সেই হচ্ছে গোপ খেজুরে। একটু খেয়াল করে দেখেন, একটু দেখেন আমি এখানে একটু মুছি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। একটু খেয়াল করেন কেমন হচ্ছে। যেমন মধ্যপদলোপী বহুব্রীহি, আমি আর বহুব্রীহিটা লিখলাম না, এখানে বহুব্রীহিটা লিখে দিচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছিলাম যে গোঁফ খেজুরে, তো এইটা কেমন? তো গোঁফ খেজুরে বলতে বোঝাচ্ছে কি যে গোঁফ খেজুরে পড়িয়া থাকলেও খায় না, যে এরকম বিষয়টা। অর্থাৎ দেখেন, গোঁফ খেজুরে পড়ে থাকলেও বা পড়িয়া থাকলেও, ও থাকলেও থাকলেও খায় না, যে একটু খেয়াল করেন, খায় না। যে এখানে কিন্তু গোঁফ খেজুরে কিন্তু মধ্যপদলোপী মানে বহুব্রীহি। কারণ হচ্ছে এই পুরো জিনিসটা আপনি যদি দেখেন, এর মাঝখানে কিন্তু এটি চলে আসছে, আর এইগুলো কিন্তু লোপ পেয়ে গেছে। এই কারণেই এইটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। যদি এটা কর্মদ্বারায় হতো তাহলে এর মাঝখানে কিছু থাকতো, ওইটা লোপ পেত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কর্মধারায়, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায় আর এই মধ্যপদলোপী বহুব্রীহির মধ্যে তফাৎ। ঠিক আছে, এবার আসেন ব্যতিহার বহুব্রীহি। এটা কিন্তু খুবই জটিল, এটা কিন্তু আপনারা অনেকেই বোঝেন না। খেয়াল করেন ব্যতিহার বহুব্রীহি কোনটা। এটা হচ্ছে পারস্পরিক ক্রিয়ার যদি কোনো অবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। অর্থাৎ আমি যে প্রথমে যে উদাহরণটা দিলাম না, কানাকানি লাঠালাঠি, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। অর্থাৎ কানে কানে যে কথা, একটু খেয়াল করেন, কানে কানে যে কথা, সেটাই হচ্ছে কানাকানি। কিন্তু আমরা বুঝতেছি যে আমরা কানে কানে কথা বলতেছি, এটা মানে কানাকানি, কিন্তু আসলে তা না, কানা এই তা না। এটা কানাকানি মানে হচ্ছে কানাঘুষা করা, অর্থাৎ একের কথা অন্যকে যে লাগানো, বুঝতে পারলেন না, গীবত করা, এটাই হচ্ছে সেই কানাকানি। এই জন্যই এটা বহুব্রীহি সমাস, অর্থাৎ যে অর্থে আমরা পড়ি সেই অর্থ না প্রকাশ করে অন্য কোনো অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এই জন্যই এটা ব্যতিহার বহুব্রীহি। এবং এখানে বলতে পারেন যে এখানে কিভাবে ক্রিয়ার অবস্থা তৈরি করে। দেখেন, কানে কানে যে কথা, এখানে একটা কাজের কথা বোঝাচ্ছে, কোনো কাজ হচ্ছে, এই কারণে এটা ব্যতিহার। অর্থাৎ ব্যতিহার বোঝা মানেই হচ্ছে কাজ বুঝাবে। বুঝতে পেরেছেন? কাজ বুঝালে এই ব্যতিহার বহুব্রীহি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অলোপ বহুব্রীহি। একটু খেয়াল করেন, আমি এখানটাই লিখি অলোপ বহুব্রীহি। তো অলোপ বহুব্রীহি কোনটা? দেখেন, এটা হচ্ছে কেমন, পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ আপনি যখন এটা লিখবেন দেখবেন যে আপনার পূর্ব যে পদটা ছিল তার বিভক্তি অক্ষুণ্ণ। আমি একটা উদাহরণ লিখি, তাই আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, তা হচ্ছে আগে আগে লিখে নিই, পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ, পূর্বপদে বিভক্তি অক্ষুণ্ণ বা বিভক্তি থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মানে অলোপ বহুব্রীহি। এখন সেক্ষেত্রে আপনারা, আমি যদি উদাহরণটা দিই, উদাহরণটা আমি একটু উপরে দিই, আপনার জায়গাটা একটু কম আছে, একটু দেখলে বুঝতে পারবেন। খেয়াল করেন, এদিকে একটু দেখেন। তা হচ্ছে এই উদাহরণটা যদি আমি দিই, দেখেন, যদি আমি এভাবে বলি গায়ে হলুদ, একটু দেখেন, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, সেটাই হচ্ছে গায়ে হলুদ। একটু দেখেন, গায়ে হলুদ, যখন আপনি এটা লিখছেন তখন কিন্তু আপনি যখন এটাকে ভাঙছেন, অর্থাৎ সমস্যমান পদ যখন তৈরি করছেন, তখন দেখেন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা ছিল, এবং সেখানে কিন্তু এই এ কিন্তু রয়ে গেছে, অন্ত্যেষ্টি এ কিন্তু রয়ে গেছে। এটাই কিন্তু বলেছে যে পূর্বপদে বিভক্তি থাকবে, এবং এখানেও কিন্তু এই এ রয়ে গেছে। এই কারণে এটা হচ্ছে অলোপ বহুব্রীহি। বুঝতে পেরেছেন? বিভক্তিটা লোপ পাবে না। ঠিক আছে, গেল। এবার আসেন নয় বহুব্রীহি। এটা তো সোজা, অর্থাৎ আপনার ই থেকে যাচ্ছে, কি বলে, নাবোধক থেকে যাচ্ছে, এমন বহুব্রীহি। যেমন আমি যদি বলি অজানা, যেটা অর্থাৎ যেটা হচ্ছে নয় জানা যা, অর্থাৎ না জানা যা, বা ধরেন নয় জানা যা, অর্থাৎ যা আমি জানি না, সেটাই তো অজানা। এখন এটা যদি হয়, একটু দেখেন, এই কিন্তু নয় যুক্ত হয়েছে, অর্থাৎ নয় যুক্ত মানে হচ্ছে নাবোধক, অর্থাৎ নাবোধক মানে নয়ীয়, সেটা বহুব্রীহি বেলায় সেটা হচ্ছে নয়ীয় বহুব্রীহি। ঠিক আছে, এবার আসেন প্রত্যয়ান্ত বহুব্রীহি। খেয়াল করেন, প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহিটা কেমন, অ আ এবং ও প্রত্যয় যুক্ত হবে। দেখেন, অ আ এবং ও প্রত্যয়, মানে এইটুক, এটা না কিন্তু এইগুলা যুক্ত হয়। এই যে প্রত্যয়গুলো, অর্থাৎ এই যে তিনটা প্রত্যয় বললাম, এই তিনটা প্রত্যয় যুক্ত হলেই সেটা হচ্ছে আপনার প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন আপনারা যদি একটু দেখেন, উদাহরণটা দিই, যেমন ধরেন আমি যদি বলি দো টান যা,
খেয়াল করছেন, যার সরি দো টান যায় মানে দুই দিকে টান যায়, সেটা হচ্ছে দো টানা। একটু দেখবেন দো, এটা কিন্তু এই যে ও, এই যে ও প্রত্যয় যুক্ত হয়ে গিয়েছে, এই কারণে এটা দো টানা এবং এই জন্য এটা প্রত্যয়ন্ত বহুব্রীহি। বুঝতে পেরেছেন? এবার আসেন দ্বিঘু বা সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝলাম, দেখেন এবার তা হচ্ছে দ্বিঘু বা সংখ্যাবাচক বহুব্রীহি। আমি বহুব্রীহিটা মুছে দিচ্ছি, কারণ আমাদের বহুব্রীহি এটা শেষ অংশ। দেখুন এটা কেমন, ওই যে 10 আনন যা, 10 আনন, বুঝতে পেরেছেন ওইটা, অর্থাৎ চ ছ জ, এমন হচ্ছে দ্বিঘু, দ্বিঘু বা সংখ্যাবাচক বহুব্রীহি। আমি আর বহুব্রীহিটা লিখলাম না। যেমন দেখেন 10 আনন যা, এটা হচ্ছে দশা নন। একটু দেখেন এই যে 10, এই যে সংখ্যা চলে আসছে না, এই জন্য এটা দ্বিঘু বহুব্রীহি বা সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝতে পেরেছেন? দ্বিঘু মানে তো সেই সংখ্যা, দ্বিঘু সমাস যেটা, যদি আমি দ্বিঘু সমাস পর্যন্ত এখনো যাইনি, এখনই যাবো, সেটাই সেই বিষয়টা এখানে। এইবার আসেন, এই তো বহুব্রীহি সব শেষ, এইবার আসেন দ্বিঘু সমাস। দ্বিঘু সমাসটা কোনটা? এই যে কেবল একটু আগেই তো বললাম, অর্থাৎ যেগুলো আপনার যে সমাসে পূর্বপরটি সংখ্যাবাচক বিশেষণ হয় এবং সমাহার বা সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থ প্রধান রূপেই প্রতীয়মান হয়, তাকে দ্বিঘু সমাস বলে। এত কিছু বোঝার দরকার নেই, সংখ্যাবাচক যুক্ত হলে সেটা দ্বিঘু সমাস, এটা সবচেয়ে সহজ বিষয়। যেমন একটু আগে যে বললাম, ধরেন খেয়াল করেন 3 পদের সমাহার, খেয়াল করছেন, তা হচ্ছে ত্রিপদী। আবার আপনি যদি এরকম বলেন 3 ফলের সমাহার, তা হচ্ছে ত্রিফলা। এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে সেই দ্বিঘু সমাস, সমাহার যুক্ত হচ্ছে আবার সংখ্যাও যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছেন? এইগুলাই হচ্ছে সেই দ্বিঘু সমাস। এইবার আসেন অব্যয়ভাব সমাস। খেয়াল করেন, আমি যাবো হচ্ছে পরবর্তী যে ধাপটা, তা হচ্ছে অব্যয়ভাব। একটু দেখেন সেটা কেমন সমাস। যেমন দেখেন অব্যয় ভাব সমাস। বুঝতেই পেরেছেন যে অব্যয় যুক্ত থাকবে, অব্যয়, অব্যয় যুক্ত যে সমাস সেটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন দেখেন আমি যদি এরকম বলি দিন দিন, একটু খেয়াল করেন, দিন দিন, এটাই হচ্ছে প্রতিদিন। আবার আমি যদি এরকম বলি কুলের সমীপে, সমীপে, সেটাই হচ্ছে উপকূল। খেয়াল করেছেন? আবার আমি যদি এরকম বলি তাপের পশ্চাৎ, সেটা হচ্ছে অনুতাপ। একটু দেখলে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। আমি এখানে আমি একটু সংজ্ঞাটা বলে দেয়, আমি তো সংক্ষেপে উদাহরণ দিয়ে বুঝেছি যে সমীপে বা ধরেন যে অব্যয় যুক্ত আছে, কিন্তু বিষয়টা সংজ্ঞাটা কেমন দেখেন। যদি এরকম বলে যে সমাসে সমসমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয় এবং অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ভাব সমাস বলে। আমি আবারও বলি, যে সমাসে সমসমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হয় এবং অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকেই অব্যয়ভাব সমাস বলে। একটু দেখেন, প্রতিদিন, উপকূল, অনুতাপ, এই প্রত্যেকটা যখন আমি ভাঙাচ্ছি তখন দেখেন সমীপে থাকতেছে, পশ্চাৎ থাকতেছে, আবার এই যে দেখেন কুলের, এই যে কুলের, এই যে তাপের, এই যে দিন দিন। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই সবগুলোর আগেই কিন্তু এই যে অনুসর্গ বসছে বা উপসর্গ বসছে, দেখছেন? এই যে অনুসর্গ বা উপসর্গ বসছে না, এই টাইপের যদি কখনো দেখেন বসে, সহজেই ধরে নেবেন সেগুলো হচ্ছে অব্যয়। বুঝতে পেরেছেন? এইটা আপনাদের বোঝার জন্য। আপনি যদি দেখেন প্রতিদিন, প্রতি, প্র, প্র বা প্রতি, উপ, উপ, অনু, অনু, দেখছেন? এইগুলা বসার কারণে এগুলো হয়ে গেছে অব্যয় সমাস, অব্যয়ভাব সমাস। এরকম আরো আছে, তবে সেটা কেমন। এখন যদি আমি আপনাকে বলি প্রাদি সমাসের বেলায়, দেখুন প্রাদি সমাসের বেলায় শুধুমাত্র প্র, প্রতি, অনু, পরি যুক্ত হয়, সেটা ঠিক আছে, কিন্তু সেটা অব্যয়ের মতো কাজ করে না। এইখানে কিন্তু অব্যয়ের মতো কাজ করেছে, আপনারা একটু দেখলে বুঝবেন। কুলের সমীপে, কোথায়, কোথায় গিয়ে ভাব কোথায়, কুলের কাছাকাছি। তাপের পশ্চাৎ, তাপের কোথায়, পশ্চাতে। খেয়াল করছেন এই যে ভাব বুঝাইছে না, এই জন্যই এগুলা। আবার দিন দিন, যদি এটা ভাব বোঝা যাচ্ছে না স্পষ্ট, কিন্তু সেটা তো ডেইলি বেসিস বোঝাচ্ছে, সবগুলোই তো অ্যাডভার্ব। এই ধরনের যদি কখনো হয় সেটাই হচ্ছে এই অব্যয়ভাব। বুঝতে পেরেছেন?
অ্যাডভার্ব সমাস যদি কখনো কিছু থেকে থাকে, এই নামে যদি কোনো কিছু ইংলিশে থাকে বা ইংলিশ থেকে বাংলায় থাকে, সেটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমি যাবো হচ্ছে কিছু এক্সট্রা সমাসে। দেখুন এই ছিল হচ্ছে সমাসের 6টা, আগের দিন 3টা বুঝিয়েছি আর আজকে 3টা বুঝালাম, তবে এক্সট্রা কিছু আছে, এইগুলো একটু খেয়াল করেন। যেমন প্রথমেই হচ্ছে আপনাদের তা হচ্ছে অলুক সমাস। এইটা কিন্তু এক্সট্রা যে সমাসগুলো আছে আর কি, অতিরিক্ত, আমি ভুল হবে, অতিরিক্ত লিখি। আচ্ছা অতিরিক্ত লিখতে হবে না, আপনারা একটু দেখেন। তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে নিত্য সমাস। আমি অনেকটা পরে বুঝাই, আগে নিত্যটা একটু বুঝাই। নিত্য সমাস, নিত্য সমাসটা কেমন? যখন আমি নিত্য সমাসের উদাহরণটা আমার এই বইটাতে খুব ভালো করে দেওয়া আছে, আমি একটু এখান থেকে আপনাদেরকে বলি। তা হচ্ছে একটু অপেক্ষা করুন, এই বইটা বেশ ভালো উদাহরণ করছে। এটা হচ্ছে ইনসেপশনের মানে বাংলা লিখিত এবং পিডি একসাথে যে বইটা, সেই বইটা একটু খেয়াল করেন। এখানে কি বলেছে? তা হচ্ছে যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকেই নিত্য সমাস বলে। তার মানে আপনি যখনই ব্যাসবাক্য করতে যাবেন তখন আপনাকে অন্য পদের সাহায্য নিতে হবে, বুঝতে পেরেছেন? যেমন এই যে বলে না গ্রামান্তর, অর্থাৎ আপনি যদি বলেন গ্রামের অন্তর মানে কি, এই গ্রাম রেখে আরেক গ্রাম, সেক্ষেত্রে হচ্ছে অন্য গ্রাম। এই যে অন্যটা আপনি যুক্ত করেন গ্রামের আগে, মানে যখন আপনি সমস্যমান মানে সমস্যমান পদে যখন অন্য যুক্ত করছেন ভাঙানোর সময় সমস্ত পদটাকে, এইটাই হচ্ছে সেই নিত্য সমাস। দেখেন খেয়াল করেন, আমি উদাহরণটা দিয়ে দিই। তা হচ্ছে অন্য গ্রাম, হচ্ছে গ্রামান্তর মানে গ্রামের শেষ, আরেকটা গ্রামে চলে গেছে। এই যে আপনি গ্রামের আগে এই যে এক্সট্রা অন্য যোগ করেছেন, আরেকটা পদ যুক্ত করছেন যেটা এখানে ছিল না, এই জন্যই এটা নিত্য সমাস, বুঝতে পেরেছেন? এবং এটা ওইভাবে ব্যাসবাক্য আলাদাভাবে হয় না, আপনাকে নতুন করে নিজস্বভাবে তৈরি করতে হবে। গেল। এবার আসেন অলুক সমাস। অলুক সমাসটা কেমন দেখেন, আগেও বলেছি যে বিভক্তি লোপ পাবে না যে সমাসে, সেটা হচ্ছে অলুক সমাস। সহজে কথা, সহজ একেবারে সহজ কথা, বিভক্তি কোনো লোপ হবে না। এবং এক্ষেত্রে দেখেন কি হচ্ছে, আমি যদি এরকম বলি যুধিষ্ঠির, অর্থাৎ সেক্ষেত্রে যুদ্ধে দেখেন যুদ্ধে স্থির থাকে বা থাকেন যে, সেই হচ্ছে যুধিষ্ঠির। একটু খেয়াল করুন, যুধিষ্ঠির। তো এই জায়গাটা একটু তাকালে আপনারা বুঝতে পারবেন, এই যে যুদ্ধে দেখছেন, এই যে যুদ্ধে, এই যে একার, এই যে একারকে দিয়েছি, যুদ্ধ না কিন্তু যুদ্ধে, খেয়াল করছেন? এই যে রেখে দিয়েছি, এই কারণেই এটা হচ্ছে আপনার অলুক সমাস। প্লাস আপনারা যদি এদিকে দেখেন যুধিষ্ঠির, এইটাকে যখন আমি ভাঙাচ্ছি না, এই যে যুদ্ধে স্থির থাকে যে, যখন আমি ভাঙাচ্ছি তখন এখানে যখন আমি রেখে দিয়েছি একার, এখানে কিন্তু উকার রয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই কারণে এই মানে বিভক্তিগুলো রয়ে গেছে এবং রয়ে যাওয়ার কারণেই মূলত এগুলো হচ্ছে অলুক সমাস। এটা আপনি অলুক বহুব্রী হতে পারে, অলুক তৎপুরুষ হতে পারে, যেটাই আপনি বলেন না কেন, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এবার আসেন প্রাদি সমাস। একটু খেয়াল করেন প্রাদি সমাস কোনগুলা। দেখেন প্রাদি সমাস বলতে বোঝানো হয়, আমি একটু আগে বলেছিলাম, অর্থাৎ প্র, প্রতি, অনু, পরি, এই ধরনের যে বিষয়গুলো আছে, এইগুলো যদি যুক্ত থাকে তাহলে সেগুলো হচ্ছে প্রাদি সমাস। তবে একটু আগে কিন্তু দেখছিলেন আপনারা, যখন আমি আপনার অবয়ভাব সমাস করাইছিলাম, ওখানেও কিন্তু এগুলো যুক্ত ছিল, কিন্তু সেগুলো কিন্তু ভাব বুঝিয়েছে। এখন যেটা প্রাদি সমাস, এখানে কিন্তু এটা ভাব বুঝাবে না। একটু খেয়াল করে দেখেন, আমি যদি সেন্টেন্সটা লিখি, সরি সমাসটা লিখি, তাহলে বুঝতে পারবো। একটু কি করে লিখি, আমার জায়গায় সমাধান দেখেন, যদি আমি উদাহরণ এভাবে লিখি তাহলে আপনারা ধরতে পারবেন যে প্রাদি সমাস আর অবয়ভাব সমাসের পার্থক্যটা কি। দেখেন যদি এরকম বলি প্র, এখানে একটা বিষয় আছে যে বচন, খেয়াল করেন প্র বলতে এখানে বোঝাচ্ছে প্রকৃষ্ট, খেয়াল করেন প্রকৃষ্ট যে বচন সেটা হচ্ছে প্রবচন। একটু দেখেন প্র যে বচন, এখানে কিন্তু কোনো ভাব বুঝায়নি, সরাসরি বলছে, অর্থাৎ যেটা ঠিকঠাক বচন বা বাক্য সেটাই হচ্ছে প্রবচন। প্রবাদ প্রবচন আমরা বলি না, সেই ধরনের। এই জন্য এখানে কোনো ভাব বুঝেনি বলে এইগুলো যুক্ত হওয়ার পরেও এটা অবয়ভাব সমাস না হলে এটা হয়েছে প্রাদি সমাস। বুঝতে পেরেছেন তফাৎ কোথায়? অবয়ভাব আর প্রাদির এটাই তফাৎ। শেষ যেটা আজকে আলোচনা তা হচ্ছে সুষুষুপা, সরি সুপসুপা। নামটা আসলে এত কঠিন,
দেখেন এবার শুভশুভ সমাস এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার, এইটার আলোচনাও খুব কম আছে, যার কারণে আমার নিজের উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। তো শুভশুভা সমাস, তো শুভশুভা সমাসটা কেমন, এটা হচ্ছে একটু দেখেন, দুটি পদে একই একই বিভক্তি থাকে কিন্তু চোখে পড়ে না। তার মানে দেখেন দুটি পদে একই বিভক্তি থাকে তবে চোখে পড়ে না, এরকম যদি কখনো দেখেন সেটাই হচ্ছে এই শুভশুভা সমাস। তার মানে কি দাঁড়াচ্ছে একটু দেখেন, আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন পূর্বে দৃষ্ট, যেটাকে বলা হয় দৃষ্ট পূর্ব, একটু দেখেন দুটি পদেই একই বিভক্তি থাকে তবে চোখে পড়ে না। আপনারা যদি একটু দেখেন পূর্বে একার, দৃষ্ট দৃষ্ট পূর্ব, একটু খেয়াল করে দেখেন পূর্বে দৃষ্ট, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যদি আমি এই জায়গায় বলি পূর্ব, আবার যদি বলি দৃষ্ট, খেয়াল করছেন পূর্ব দৃষ্ট, আমি তা না বলে লিখছি পূর্বে দৃষ্ট, সেটা ঠিক আছে, কিন্তু আমি এরকম যদি বলতাম পূর্ব দৃষ্ট, তাহলে কিন্তু দৃষ্ট পূর্ব হয়ে যাচ্ছে। ওই যে ও, ওই যে বিভক্তিটা ও, এই টাইপের বিষয় আসার কারণেই মূলত এটা হচ্ছে সেই শুভশুভা সমাস। আচ্ছা, এটা কিন্তু আমাদের চোখে পড়তেছে না, এটা কিন্তু পূর্বেই আমরা লিখছি, কিন্তু এটা কিন্তু পূর্ব লিখলেও চলতো, এই কারণে এটা শুভশুভা সমাস। আর যদি আপনাদের বলি ঘরে বাইরে, এই যে দেখেন ঘরে বাইরে, আমি দুধরন টেবিল লিখতাম ঘরে বাইরে, খেয়াল করছেন। আবার যদি বলি এরকম মায়ে ঝিয়ে, দেখেন মায়ে ঝিয়ে, আপনারা যদি এগুলো একটু ভাঙেন দেখেন ঘর আর বাইরে জাস্ট একারটা বেশি যুক্ত হয়েছে, অর্থাৎ এই বিভক্তি চলে আসছে, মা আর ঝি একারটা চলে আসছে শুধু এক্সট্রা, কিন্তু দেখি কিন্তু এগুলো আমাদের চোখে পড়তেছে না, মা ঝি লিখলেই কিন্তু হচ্ছে, কিন্তু এগুলো আমাদের চোখে পড়তেছে না কারণ মায়ে ঝি একসাথে লিখছি তাই। এইরকম যদি কখনো থাকে দৃষ্ট পূর্ব, ও ও দৃষ্ট পূর্ব, দেখছেন এরকম যদি আমরা কখনো দেখি যে কোনো বিভক্তি আছে কিন্তু চোখে পড়তেছে না, তাহলেই সেটা হচ্ছে সেই শুভশুভা সমাস। আমার মনে হয় আমি অল্পের ভিতরে আপনাদেরকে বোঝাতে পেরেছি, কতটুকু পেরেছি সেটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা কতটুকু বুঝছেন আমাকে জানাবেন। সমাসের আলোচনা এখানেই শেষ হচ্ছে, আশা করি সমস্যা থাকার কথা না, তারপর আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো কতটুকু বুঝছেন। যদি কোথাও না বুঝে থাকেন আমি কথা দিচ্ছি পরবর্তী যে টপিকে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, তা আলোচনা করার আগে যে জায়গায় আপনাদের সমস্যাগুলো আছে যদি কেউ কমেন্টে আমাকে জানিয়ে থাকেন সেগুলো নিয়ে আগে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই। এখান থেকে বাংলা ক্লাস অর্থাৎ সরাসরি বাংলা ক্লাস 2 যেটা ছিল সেটা আমি বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ বাংলা ক্লাস 3-তে অন্য কোনো নতুন টপিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।